জি স্যার, আমি কাল সকাল সকাল পৌঁছে যাব অফিসে। খুব জরুরি কাজ কিন্তু শঙ্কর, কাল না আসলে তোমার চাকরিটা কিন্তু আর থাকবে না, মনে রেখো। 2 দিন পর পর ছুটি কাটাতে গিয়ে অফিস দেরিতে আসো, এই রোজকার তোমার এই একই ব্যাপার। তাই বলছি কালকে তোমাকে প্রেজেন্ট থাকতেই হবে। জি স্যার, আমি বুঝতে পেরেছি। কাল অবশ্যই আমি অফিসে প্রেজেন্ট থাকবো। আচ্ছা ঠিক আছে, মনে রেখো। ওকে স্যার। অন্যের অফিসে কাজ করার এই এক সমস্যা, যার তার ঝাড়ি রাগ এসব সহ্য করতে হয়। মুখের উপরে কথা বললেই হুমকি দেয় যে চাকরি থাকবে না। তাই চুপচাপ এসব সহ্য করে কাজ করে যেতে হয়। একদিনের জায়গায় 2 দিন ছুটি কাটালে নানান কথা শুনতে হয়। ওদিকে তারা দিনের পর দিন ছুটি কাটায়, সেটা কিছুই না। যাকগে, কি আর করার। আজই রওনা দিতে হবে অলন্তপুর থেকে। সন্ধ্যা গড়িয়ে রাতও হতে চলেছে। এ সময় কল করে হুকুম দিলেন যাতে আগামীকাল অফিসে উপস্থিত থাকি। এত রাতে কি আর যাওয়া যায়? তবে কি আর করার, এই রাতে না গেলে কাল ভোরে তো নৌকা পাওয়া মুশকিল হয়ে পড়বে। তাই আর রিস্ক নেব না, চটজলদি বেরিয়ে পড়ি। ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় গেলে? বল লাদু ভাই, এত ডাকাডাকি করছিস কেন? এই যে এতক্ষণে আসলে। হ্যাঁ, এত তাড়া কিসের দাদু ভাই? আমি শহরে যাচ্ছি গো, তুমি দেখে শুনে থেকো। অফিস থেকে কল এসেছিল, কাল অফিসে যেতে হবে, না গেলে চাকরি থাকবে না। তা সকালে গেলে হয় না? রাতটারই তো ব্যাপার। না গো ঠাকুমা, সকালে যদি নৌকা ঘাটে না পাই কেলেঙ্কারি হয়ে যাবে। তা বেশ, তবে যা। কি গো ঠাকুমা, এত মন খারাপ করলে চলবে? আমি তো আবার আসবো, খুব তাড়াতাড়ি আসবো। দেখে শুনে যাস রে দাদু ভাই। ঠিক আছে ঠাকুমা, তুমি চিন্তা করো না, আমি আসছি গো। অনেকদিন পর ঠাকুমার বাড়িতে এসেও তাড়াহুড়ো করে চলেই যেতে হচ্ছে। যেতে একটু ইচ্ছে করছে না। অনেকদিন হলো ঠাকুমার আদর যত্ন পাই না। যে একটু কাজের ফাঁকে এসেছিলাম, তাতেও চলে যেতে হচ্ছে রাত বিরেতে। বেশ বিরক্তিকর লাগছে। মন চাচ্ছে যেন চাকরিটাই ছেড়ে দিই, কিন্তু চাকরি ছেড়ে দিলে কি রোজগার খেতে পাবো? আর কিছুই করতে পারি না। এদিকে সময়ের ব্যবধানে রাতটাও গভীর হচ্ছে, চারপাশ ছেয়ে আসছে কালো অন্ধকারে। এদিকে আমিও পায়ের গতি বাড়িয়ে দিয়েছি, নয়তো বেশি রাত হলে আবার ঘাটে নৌকা পাওয়া যাবে না, তখন আবার আরেক মুশকিলে পড়া যাবে। তাই আর কথা বাড়ালাম না, চুপচাপ হাঁটতে লাগলাম নিজ গন্তব্যে। আশেপাশে তেমন নৌকাও দেখছি না, শুধু একটা নৌকা বাঁধা, সেটিতেও আবার মাঝি নেই। একমাত্র নৌকা পড়ে আছে নদীতে। বিপদের সময় আবার বিপদ পড়ল। এই তাড়াহুড়োর দিনেও একটি মাঝি নেই, খালি নৌকা পড়ে আছে। এমনিতেই মেজাজটা খারাপ ছিল, ঘাটে এসে যেন মেজাজটা আরও বিগড়ে গেল। এদিকে সময়ও গড়িয়ে যাচ্ছে, কি যে করব। এভাবে ভাবতে ভাবতে প্রায় বেশ খানিকক্ষণ হয়ে গেল। অন্ধকারেও চারিদিক ঘনিয়ে আসছে। কুকুর শিয়ালগুলো অনবরত ডেকে চলেছে। এদিকে সময়ও বাড়ছে, রাতও হচ্ছে। কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত নিলাম আমি নিজেই নৌকা চালিয়ে নদীটি পার হব, নয়তো এছাড়া কোনো বিকল্প নেই। আর সময় মতো অফিসে না ফিরতে পারলে চাকরিটাও যে থাকবে না। সব সময় মাথার ভিতরে এই চিন্তাটা ঘুরপাক খাচ্ছে। তাই আর দেরি করলাম না, তাড়াহুড়ো করে নৌকাতে উঠতে লাগলাম। সেই ছোট্টবেলায় কত যে নৌকা চালিয়েছি গুণে শেষ করা যাবে না। অনেকদিন পর বইটা হাতে নিতেই মনে এক
শান্তি অনুভূতি হলো। মনের আনন্দে বৈঠা বাইতে লাগলাম। চাঁদের আলোয় নদীর পানিতে যেন হালকা হালকা কিরণ পড়ছিল। দিনের বেলা বহুবার নৌকা চালালেও রাতের বেলা নৌকা চালানোর ভাগ্য কখনো হয়ে ওঠেনি। আজ যেন সেই ভাগ্যটা হলো। ছোটবেলার অনেক স্মৃতি যেন মনে পড়তে লাগলো। মনে হচ্ছিল যেন আবার সেই ছোটবেলায় ফিরে যাই। এত সব পেরেশানি চিন্তা ভাবনা আর ভালো লাগে না। মনের আনন্দে সারাদিন খেলাধুলা করে সময় কাটাতাম। এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে আমার হাত থেকে বৈঠাটি পানিতে পড়ে গেল, আর সাথে সাথেই কোথায় যেন মিলিয়ে গেল বুঝতেই পারলাম না। আচমকা এক পরিস্থিতির সামিল হব কখনো কল্পনাও করতে পারিনি। নদীর প্রায় মাঝ বরাবর এসে পৌঁছেছি। এখন কিভাবে আমি বাড়ি ফিরবো বা কিভাবেই কিছু করবো বুঝে উঠতে পারছি না। ছোটবেলায় নৌকা চালানো শিখলেও সাঁতার কাটা যেন আর শেখা হয়ে ওঠেনি। কি আর করব, সাঁতারও জানি না, বৈঠাও ডুবে গেছে। তাই চুপচাপ নদীর মাঝে নৌকাতে বসে রইলাম। বসে বসে এই নদীর চারপাশটা ভালো করে দেখছিলাম। আশপাশটাও কালো অন্ধকারে ঢেকে গিয়েছে। দেখে মনে হচ্ছে প্রায় 10টা-11টা বেজে গিয়েছে। নদীর মাঝে দাঁড়িয়ে কোনো পশু পাখিরই আওয়াজ পাচ্ছিলাম না। চারদিক শুধু শুনশান আর থমথমে। এদিকে পাশ কাটিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছিল। ঝড়ো হাওয়ায় পুরো শরীরটা যেন শিউরে উঠেছে, যেন মনে হচ্ছে শীতের আমেজ পড়ে গিয়েছে প্রকৃতিতে। এসব ভাবতে ভাবতে হঠাৎ চোখে পড়ল দূর থেকে একটা নৌকা ভেসে আসছে। দেখে একটু স্বস্তি পেলাম। যাক, এবার হাঁপ ছেড়ে বাঁচা গেল। অন্ততপক্ষে অনেকটা রাত হয়ে গেলেও শহরে ফিরতে পারবো। চাকরির রক্ষে হলো তবে। এটি ভাবতেই মুখের কোণায় মুচকি একটা হাসির রেখা দেখা দিল। অপেক্ষা করতে লাগলাম সেই নৌকাটি আসার। বেশ দ্রুত গতিতে মিনিট 5-এর মধ্যেই নৌকাটি আমার কাছাকাছি চলে আসলো। ওগো মাঝি, শুনতে পাচ্ছ? এই যে এদিকে এসো। মাঝি যেন আমার কোনো কথাই শুনতে পেলেন না। তিনি আনমনে হয়ে নৌকা চালাতে লাগলেন, আর আমি এদিকে বিপদে পড়ে নাছোড়বান্দা হয়ে আবারও ডাকলাম, এই যে মাঝি, এদিকে তাকাও, খুব বিপদে পড়েছি, দয়া করে আমাকে একটু সাহায্য করো। এবার যেন মাঝি আমার কথা শুনতে পেলেন। তিনি আমার দিকে তাকিয়ে নৌকাটি আমার নিকটে ভেড়ালেন। কি গো বাবু, কি হয়েছে? এই নদীর মাঝখানে বসে বসিয়ে হাঁক ছেড়ে ডাকছে কেন? বড়ই বিপদে পড়েছি গো মাঝি। হ্যাঁ, এই দেখো না, আমার হাতের বৈঠাটি পানিতে ডুবে গিয়েছে, আর যে যেতে পারছি না। ওদিকে শহরে পৌঁছাতে না পারলে যে চাকরিটাও থাকবে না। দয়া করে তুমি আমাকে নদীটি পার করে দিবে। না গো, এসব উঠকো ঝামেলা আমায় দিও না তো। আমারও বেশ তাড়া আছে, আমাকে যেতে হবে। তা বেশ, তুমি যেও, কিন্তু দয়া করে আমাকে নদীর মাঝখানে এভাবে ছেড়ে চলে যেও না। দয়া করে আমাকে সাহায্য করো। যত টাকা পয়সা করি লাগে আমি দেব। না না গো, পারবো না আমি। দয়া করো না গো মাঝি, দয়া করে এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। এত অনুনয় বিনয় করার পর মাঝি শেষ পর্যন্ত রাজি হলো, আর না করতে পারল না। তবে উঠো তাড়াতাড়ি। আমিও চটজলদি করে উঠে পড়লাম নৌকাতে। নৌকাতে উঠে বসতেই মাঝি নৌকা চালানো শুরু করলো। এদিকে আমার চোখ পড়ল নৌকাতে বসে থাকে একটি যুবতী নারীর উপর। তার মুখে লম্বা ঘোমটা টানা, পাশে টিমটিম করে হারিকেনের আলো জ্বলছে। এত রাতে এমন যুবতী একটি মেয়েকে নৌকাতে দেখে বেশ হতভম্ব হলাম। তাই কৌতূহলবশত মাঝিকে জিজ্ঞাসা করলাম, এই মেয়েটি কে গো? এই রাতের বেলা তোমার আমার বউটার দিকে চোখ পড়লো বুঝি? ও আচ্ছা, আপনার বউ বুঝি। লোকটি আমার কথায় বেশ বিরক্ত হলো। তবে এত বয়স্ক একজন মানুষের যুবতী একটি মেয়ের সাথে বিয়ে হলো কি করে? বেশ খটকা লাগলো। যাক, এসব তাদের ব্যাপার, আমার এসবে কোনো কাজ নেই। হঠাৎ করেই যেন প্রকৃতি ক্ষেপে উঠল। উত্থাল বাতাল বাতাস বইতে শুরু করলো।
এদিকে হারিকেনের আলো নিভু নিভু। হঠাৎই এ সময় মেয়েটির ঘুমটা পড়ে যায়, আর সাথে সাথে আমার চোখ দুটো গিয়ে পড়ে মেয়েটির মুখের দিকে। তৎক্ষণাৎ আমার বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে ওঠে। হ্যাঁ, এমন ভয়ঙ্কর চেহারা দেখবো আশা করিনি। তবে এমন জলজান্ত মানুষের রূপ এমন বদলে গেল কি করে? পুরো মুখে ক্ষতের চিহ্ন, যেন কেউ খামচে রক্তাক্ত করে দিয়েছে। চোখ দুটো লাল টকটকে, আর ঠোঁটের কোণে ভয়ঙ্কর এক হাসি। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হঠাৎ করে এই মেয়েটি হা হা করে হেসে উঠল। তার হাসি যেন প্রতিধ্বনি হয়ে পুরো নদীতে বাজতে লাগলো। এদিকে আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো। তার হাসির আওয়াজে মনে হচ্ছিল যেন এখনই এক লাফ খেয়ে পানিতে তলিয়ে যায়। কি রে, কি হলো তোর? শুনবি না কে আমি? মেয়েটির কথা আর প্রতি উত্তরে যেন আমার মুখ থেকে কিছুই বের হচ্ছিল না, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মেয়েটি বলল, কি রে, শুনবি শুনবি? হ্যাঁ, কে 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 তুমি? অশরীরীর আত্মা। ছেড়ে দাও আমায়, দয়া করে যেতে দাও না আমায়। না না, এত সহজে তো তোকে আমি ছাড়বো না। তোর হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খাবো, তারপরে ছাড়বো। মানে? তোর মতো আমি আরো অনেক মানুষের মাংস গিলে গিলে খেয়েছি, আজ তোকেও খাবো। কেন? এই লোকটিকে দেখছিস? এ আমার স্বামী। জোর জবরদস্তি করে আমাকে বিয়ে করে, আর আমিও ছিলাম তখন বেশ যুবতী, ফর্সা ধপধপে। এই বুড়ো লোকটি আমাকে দেখে প্রেমে পড়ে যায়, আর আমার বাবা মাকেও বলে রাজি করিয়ে ফেলে। তাদের সম্মতিতেই বিয়ে হয়ে যায় আমাদের। আর অন্যদিকে আমি আমার প্রাক্তন প্রেমিককে ভীষণ ভালোবাসতাম। কিছুতেই এই বিয়ে মানতে পারিনি। আমার গর্ভে তখন আমার প্রাক্তন প্রেমিকের সন্তান। এসব কিছু মিলিয়ে যেন আমার বেশ রাগ হলো। আমিও আর নিজের রাগ না কমাতে পেরে এই বুড়ো লোকটির সাথে বাড়িতে যাওয়ার সময় নদীতে লাফ দেই। আমি ভালোভাবে সাঁতারও জানতাম না, তাই ডুবেই মারা যায়। আর এই বুড়ো লোকটি এসব চোখের সামনে দেখতে পারে না। প্রথম দেখায় ভীষণ ভালোবেসে ফেলে, কিন্তু আমি তা মানতে পারিনি। আমার ডুবে যাওয়া দেখে সে আস্তে আস্তে দিনে দিনে পাগল হয়ে যায়। তাই প্রতি রাতে এভাবে নৌকা নিয়ে ঘুরে বেড়ায় নদীতে, আর আমাকে খোঁজে। মেয়েটির ব্যথিত কণ্ঠে বলা কথাগুলো শুনে আমার বেশ খারাপ লাগলো। আমি তাকে কিছু একটা প্রশ্ন করতে যাব, ঠিক এমন সময় আমার চোখের অগোচরে এই মেয়েটি কোথায় যেন হারিয়ে গেল। আর কোথাও দেখতে পেলাম না তাকে, যেন মনে হচ্ছিল হাওয়ার সাথে মিলিয়ে গেছে। আমি এসব কিছু দেখে চুপচাপ আনমনে তাকিয়ে রইলাম। তবে মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, মেয়েটি অনেক মানুষকে মেরে ফেলেছে, কিন্তু আমাকে কেন ছেড়ে দিল?